হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইনসাইট পালস। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 9 জুন আরআরবি এনটিপিসি পরীক্ষার শিফট 1 এবং শিফট 2 এই দুটো শিফটের কিন্তু কোশ্চেন আমরা এখানে অ্যানালিসিস করব। মেমোরি বেসড কোশ্চেন, যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকেই এই কোশ্চেনগুলো পাওয়া। তারা যতটুকু মনে করতে পেরেছে সেই হিসাবে কিন্তু কোশ্চেন রেখেছি এবং সেইভাবে অ্যান্সার করে রেখেছি। তোমাদের তোমরা শুধু টাইপ গুলো রেখে যাও যে এইভাবে আসছে কোশ্চেন গুলো এবং এখান থেকে আসছে, তাতে তোমাদের যাদের আপকামিং এনটিপিসি এক্সাম রয়েছে তাদের কিন্তু খুব উপকার হবে। চলো আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ টু দ্য ইস্ট অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? ছাত্ররা এই প্রশ্নটা সঠিক উত্তর দিয়ে এসছে। ওটা হচ্ছে মায়ানমার হবে, বার্মা। অপশন অনুযায়ী মায়ানমার বা বার্মা হবে, তারা আমাকে বলেছিল। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পেজ মার্জিন অ্যান্ড টেক্সট বাউন্ডারি ইজ কল্ড। কম্পিউটার থেকে এই কোশ্চেনটা এসছে যে মার্জিন এবং লেখার যে সীমানা তার মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় ইন্ডেন্ট বা ইন্ডেন্টেশন। তারপরে প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি ডিক্লেয়ার্ড হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু বি ফ্রি ফ্রম রিভার ব্লাইন্ডনেস? রিভার ব্লাইন্ডনেস থেকে রিসেন্টলি মুক্ত হয়েছে কোন দেশ? সেটি হচ্ছে আফ্রিকান কান্ট্রি নাইজার। সুনিতা উইলিয়ামস কতদিন পর মহাকাশে থেকে ফিরে আসেন? এই প্রশ্নটা এসেছিল, এটা শিফট 1 এর কোশ্চেন। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এসেছেন, সেটা হচ্ছে 286 দিন মহাকাশে কাটিয়ে 18ই মার্চ 2025-এ কিন্তু তিনি পৃথিবীতে ফিরেছেন। আচ্ছা দেখো, এরপর হচ্ছে সংবিধান সংশোধনী থেকে একটা প্রশ্ন ছিল যে কোন সংবিধান সংশোধনীতে ডিপিএসপি কে সংশোধন করে? ছাত্ররা ঠিকঠাক অপশনটা মনে রাখতে পারেনি। সেটা অনেকে বলছে 42, 97, 48তম এরকম ধরনের অপশন কিছু ছিল। তা 42 যে সংবিধান সংশোধনী, সেখানে তো তোমাদের প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলোকে যুক্ত করা হয় এই 1976 সালে। আর ডিপিএসপি তোমাদের রয়েছে আর্টিকেল 36 থেকে 51 পার্ট 4-এ। ঠিক আছে, এইবার ডিপিএসপি যে সংশোধন করছে সেটা 4বার এই নিয়ে টোটাল ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি সংশোধন হয়েছে। তার মধ্যে 42তম সংবিধান সংশোধনীও ছিল। ঠিক আছে, অপশনগুলো খেয়াল নেই, কিন্তু তার সত্ত্বেও তোমরা একবার দেখে যাবে। আমি তোমাদের বলে দিলাম যে সংশোধন কিন্তু ডিপিএসপি 4বার হয়েছে। ডিপিএসপি আর্টিকেল 36 থেকে 51 পার্ট 4-এ আছে। ডিভিডি লেজারে আনুমানিক ফ্রিকোয়েন্সি কত? দেখো, এই ডিভিডি যে পেয়ার গুলো আছে তাতে আনুমানিক যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা হচ্ছে 474 টেরাহার্জ থেকে ফ্রিকোয়েন্সি সহ লাল লেজার ব্যবহার করে, যা 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়। ডিভিডি লেজারে হচ্ছে 474 টেরাহার্জ ফ্রিকোয়েন্সি ইয়ে থাকে। এখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারিনি। ছেলেরা যখন পাঞ্জাবের ঐতিহ্যবাহী লোকনৃত্য ভাংড়া পরিবেশন করে তখন মেয়েরা কোন নৃত্য পরিবেশন করেন? আর্টস অ্যান্ড কালচার থেকে আসা এই প্রশ্ন, এবং সেখানে মেয়েরা কিন্তু গিদ্ধা নাচটা পরিবেশন করে। ছেলেরা যখন ভাংড়া নৃত্য পরিবেশন করে তখন মেয়েরা গিদ্ধা নৃত্য পরিবেশন করে। আর এই ভাংড়া এবং গিদ্ধা এটা হচ্ছে তোমার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। ভাংড়াটা সাধারণত পুরুষেরা নাচে আর গিদ্ধা মহিলাদের নৃত্য। 2025 সালে বিশ্ব জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে কোন দেশ প্রথম ছিল? বিশ্ব জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে প্রথম ছিল হচ্ছে ডেনমার্ক, সেকেন্ড হচ্ছে নেদারল্যান্ড, আর ইন্ডিয়ার যে র্যাঙ্ক আমি এখানে করে দিয়েছি সেটা হচ্ছে 10ম র্যাঙ্ক ছিল। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 10ম, 10th। ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর মধ্যে যে দ্বিপাক্ষিক মহড়া হয়েছে অগ্নি ওয়ারিয়ার, সেটা 13তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা 30শে নভেম্বর 2024-এ মহারাষ্ট্রের দেওলালির ফিল্ড ফায়ারিং রেঞ্জে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারপরে প্রশ্ন ছিল 1784 সালে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে প্রথম উপজাতীয় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এইটা কিন্তু অনেকে পারেনি অপশন দেখে, তা এটা করে দিয়েছি তোমাদের। 1784 সালে তিলকা মাঝির নেতৃত্বে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ দেখা যায় 1784 সালে। তিনি সাঁওতাল সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার প্রথম উপজাতি ছিলেন এই তিলকা মাঝির। আর এক্সট্রা ইনফরমেশন রেখেছি, দেখো ভারতের প্রথম সশস্ত্র উপজাতীয় বিদ্রোহ কি ছিল সেটি যদি তোমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1784 সালে বাবা তিলকা মাঝি তিনি এই সশস্ত্র বিদ্রোহ করেছিলেন, যা পাহাড়িয়া বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, এদের মধ্যে কে পোষণ অভিযানের অর্থায়ন করেছে?
এটা বাংলা ট্রান্সলেট করা হয়েছে, সেই কারণে এরকম হয়ে গেছে, অর্থায়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 8ই মার্চ 2018 সালে রাজস্থানের ঝুনঝুন জেলায় পোষণ অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্য হলো কিশোরী এবং গর্ভাবস্থার মহিলা, স্তন্যদানকারী মা এবং 0 থেকে 6 বছরের শিশুদের পুষ্টির জন্য উন্নত করা হচ্ছে এই পোষণ অভিযানের। এটা সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু অ্যাপ্রুভ করেছে। 2024 সালে ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন বিশেষ দিবস আয়োজন করা হয়েছিল? বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সারা দেশ জুড়ে আদিবাসী গর্ব দিবস পালিত হয়েছিল। এবং 2021 সালে স্বাধীনতার অমৃত মহোৎসবের সময় প্রত্যেক বছর 15ই নভেম্বরকে আদিবাসী গর্ব দিবস হিসাবে কিন্তু পালন করার কথা শুরু হয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল ফার্টিলিটি রেট ইন 2019 সালে ভারতের যে জমির উর্বরতা ক্ষমতা সেটা ছিল কিন্তু 2.0। When a new territory join a country added to the country, then who care about that citizenship? যদি কোনো নতুন রাজ্য তৈরি হয় বা নতুন কোনো টেরিটরি ভারতের সাথে যুক্ত হয়, তাহলে তাদের সিটিজেনশিপ কে দেবে? সেটা সিটিজেনশিপ দেওয়ার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রিলিভেন্ট অথরিটি। অপশন অনুযায়ী এটাই হবে। তারপরে বলছে ওয়ার্ল্ড এক্সপো 2025 জাপানের ওসাকাতে 13ই এপ্রিল 2025 থেকে 13ই অক্টোবর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেটার থিম কি ছিল? এটা ওয়ার্ল্ড এক্সপোর যে থিমটা 2025-এর, এটার থিম কি হবে? এটার থিম হচ্ছে ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইভস। জাপানের ওসাকাতে অনুষ্ঠিত হবে। কিন্তু তোমরা কিন্তু এইভাবেও মনে রাখবে যে জাপানের ওসাকাতে হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো 2025, 13ই এপ্রিল থেকে 13ই অক্টোবর পর্যন্ত। তার থিম হচ্ছে ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফ। এই প্রশ্নটা একটা ছাত্র পারেনি, সে বলছিল স্যার বুঝতেই পারছি না এটা কি, তাই এটা তোমাদের বলে দিচ্ছি। তারিক ই মুবারক শাহী এই গ্রন্থের লেখক ছিল ইয়াহিয়া সিরহিন্দি। এই নামটাই অনেকের কাছে অপরিচিত, ইয়াহিয়া সিরহিন্দি। তার বইতে যে কোন রাজবংশের প্রতিষ্ঠাতাকে নবী মোহাম্মদের বংশধর হিসাবে বর্ণনা করা হয়েছে? ইয়াহিয়া সিরহিন্দির বইতে কোন রাজবংশকে নবী মোহাম্মদের বংশধর হিসাবে বর্ণনা করা আছেন? সেটি হচ্ছে সৈয়দ বংশ। ঠিক আছে, অপশন যা ছিল কারেক্ট হবে সৈয়দ বংশ। তোমরা যারা এই ফার্স্ট শিফটে 9 জুনের পরীক্ষা দিয়েছো তারা বলো তোমাদের কটা কারেক্ট হয়েছে আর এই ধরনের কোশ্চেন গুলো ছিল কিনা। আন্দামানের জারোয়া উপজাতি তাদের বাড়িকে কোন নামে ডাকে? দেখো তাড়াহুড়ো করে কিন্তু এই ডেটাগুলো তৈরি করা, সেই কারণে কিন্তু ফরম্যাটিং এ কিছু প্রবলেম আছে, বানানেও কোনো প্রবলেম থাকে। তা তোমরা সেইগুলোকে কিন্তু ইগনোর করবে এবং যেভাবে বলছি, যে ইনফরমেশনটা ডেলিভার করার চেষ্টা করছি সেটার দিকে একটু নজর রাখবে। আন্দামানের জারোয়া উপজাতি তাদের বাড়িকে চাড্ডাস বলে ডাকে। তাদের বাড়ির নাম হচ্ছে চাড্ডাস। যেমন বাংলাদেশে বাসা বলে নিজেদের ঘরকে, তাই না? সম্প্রতি কোন ব্যাংক 90তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রেখেছে? এটা কোশ্চেনটা একটু এরকম হয়ে গেছে, এটা হচ্ছে 90তম বার্ষিক উদযাপন কমপ্লিট করেছে কোন ব্যাংক হবে? ঠিক আছে, এটা দেশের কেন্দ্রীয় ব্যাংকিং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু 1 এপ্রিল 2024-এ তাদের 90তম বছরে পদার্পণ করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। মুম্বাইতে তার 90তম বার্ষিকী উদযাপন করেছে। চুয়ার বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? 1798 থেকে 1799-এ চুয়ার বিদ্রোহ হয়েছিল। আর একটা প্রশ্ন ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কয়টি দ্বীপ আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 572টি দ্বীপ আছে, যার মধ্যে 38টিতে বসবাসের যোগ্য, বাকিগুলো বসবাসের যোগ্য নয়। 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে অষ্টম তপশিলে কোন ভাষা যুক্ত করা হয়েছিল? দেখো 71তম সংবিধান সংশোধনীতে অষ্টম তপশিলে কিন্তু কোঙ্কনি, মণিপুরি, নেপালি এইগুলো যুক্ত হয়েছে। তাও আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে রেখেছি, দেখো যে ভারতের সংবিধানে 21তম সংশোধনী আইন 1967, সেখানে কিন্তু সিন্ধি ভাষাকেও অ্যাড করা হয়েছে। আর 71তম সংশোধনী আইন যেটা প্রশ্ন এসছে সেটা 1992 সালে হয়েছিল, সেখানে কোঙ্কনি, মণিপুরি আর নেপালি এদেরকে অ্যাড করা হয়েছিল 1992 সালে 8 শিডিউলে। আর একটা প্রশ্ন এসেছিল কেমিস্ট্রি থেকে, তোমাদের প্রশ্নটা হচ্ছে CO2 এর 2টি অণুতে পরমাণু সংখ্যা কত? কার্বন ডাই অক্সাইডের 2খানা অণুতে পরমাণুর সংখ্যা কত? তা কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে কটা পরমাণু থাকে? 3টে পরমাণু থাকে, কারণ অক্সিজেন থাকছে 2টো O2 আর কার্বন থাকছে একটা, 3টে পরমাণু থাকছে, এক
একটা কার্বন ডাই অক্সাইডে। এখন বলেছে দুটি অণুতে কটা থাকবে, তা দুটো অণুতে তাহলে 6টা বা 6 মোল তোমাদের পরমাণু থাকার কথা। আর একটা পরমাণু মানে হচ্ছে তোমার 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ধ্রুপদ নৃত্যের একটি অকণ্ঠরূপ? অকণ্ঠরূপ মানে হচ্ছে নল ভোকাল ফর্ম অফ ক্লাসিক্যাল ড্যান্স। কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আমি বলবো, কারণ এখানে নন ভোকাল ফর্ম বলছে। ক্লাসিক্যাল ড্যান্সের ফর্ম বললে তোমরা ইজি করে ফেলতে পারবে, কিন্তু নন ভোকাল ফর্ম বলছে, তাহলে বোঝো এখানে নন ভোকাল মানে কোনো কণ্ঠ থেকে কোনো শব্দ উৎপন্ন হয় না, কণ্ঠে কোনো শব্দ হয় না, সেটা হচ্ছে ভারতনাট্যম। ধ্রুপদী ভারতীয় নৃত্যের একটি নন ভোকাল রূপ। ক্লাসিক্যাল ড্যান্সের এমন একটা রূপ হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, কম্পিউটার থেকে ছিল, মাইক্রোসফট উইন্ডোজে অল্ট আর ট্যাব চাপলে কি হবে? অল্ট আর ট্যাব চাপলে, অল্ট আর ট্যাব যদি একসাথে চাপা হয়, দেখবে তোমাদের যে যে রানিং অ্যাপ্লিকেশন গুলো আছে তাদের মধ্যে সুইচ করতে পারবে। নায়েব সিং সাহানি ইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ, বিভিন্ন রাজ্যের নতুন চিফ মিনিস্টার, রাজ্যপাল এগুলো দেখে যাবে আসছে। কিন্তু এই নায়েব সিং সাহানি কিন্তু হরিয়ানার চিফ মিনিস্টার 2024-এর মার্চ থেকে রয়েছেন। যেহেতু চিফ মিনিস্টার দিয়েছে তাই রাজ্যপালকেও আমি রেখে দিয়েছি, এই যে বান্দারু দত্তানায়েক, ইনি হচ্ছে হরিয়ানার বর্তমান রাজ্যপাল। কত বছর পর দিল্লিতে বিজেপি সরকার এসছে? তারপরে দেখো, দিল্লিতে বিজেপি সরকার কত বছর পর এবং কটি আসনে জয়লাভ করেছে, এই ধরনের একটা প্রশ্ন ছিল যে কটা আসন পেয়েছে, কত বছর পর এসছে দিল্লিতে। দেখো, বিজেপি কিন্তু 70টি আসনের মধ্যে 48টি আসনে জিতেছিল দিল্লিতে, এবং 27 বছর পর কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় এসেছে। উড়িষ্যা সরকার সম্প্রতি কোন টাইগার রিজার্ভকে তাদের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে? সিমলিপাল টাইগার রিজার্ভ, এটা উড়িষ্যায় আছে, এবং উড়িষ্যা এটাকে তাদের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছে। এটি ভারতের 107তম জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। এবার একটা ইজি প্রশ্ন ছিল, ভারতের নবজাগরণের জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? নবজাগরণের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। নিম্নলিখিতদের মধ্যে কে চাণক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? চাণক্য রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন প্রথম পুলকেশী। 543 খ্রিস্টাব্দে চাণক্য বংশ প্রতিষ্ঠা করেন, এবং তার রাজধানী ছিল বাদামি, বর্তমানে এটা হচ্ছে কর্ণাটকে আছে। তারপরে একটা প্রশ্ন দেখো, 1985 সালের নাগরিকত্ব আইন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? এই দেখো, এই সংবিধান থেকে কিন্তু বেশ সংশোধনী গুলো দিচ্ছে। এইখানে কিন্তু নাগরিকত্ব আইন 1985, এই যে সংশোধন, এটা হচ্ছে তোমার আসামের সাথে কিন্তু যুক্ত। কারণ 1985 সালে যে সংশোধন হয়েছিল সেখানে 6 ধারায় বলছে আসামে বাংলাদেশ থেকে যারা যারা এসেছিল তাদেরকে নাগরিকত্ব দিয়েছে ওই 1985 সালের মধ্যে। তাছাড়াও ভারতের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা 1955 সালের নাগরিকত্ব আইন কিন্তু চলছে। আর 1955 সালের নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর 6বার কিন্তু এই নাগরিকত্ব আইন সংশোধন হয়েছে। 6বারের মধ্যে প্রথম 1986-তে, 1992-তে, 2003-এ, 2005-এ এবং 15 এবং 2019 সালেও কিন্তু এই নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু চেঞ্জ হয়েছে। তারপরে দেখো, হু রিনোভেট দ্য সুদর্শন লেক উইদাউট বাউন্ডেড লেবার? এই প্রশ্নটা ছিল যে সুদর্শন লেককে রিনোভেট কে করেছেন, সেটা হচ্ছে রুদ্রদমন 1। দেখো, সুদর্শন লেক নিয়ে আরেকটা কোশ্চেনও এসেছিল যে হু বিল্ড সুদর্শন লেক? তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা বলো কোনটা কারেক্ট। কেন, কিছু ছাত্র বলছে যে স্যার রিনোভেট করেছে কে, সেটা জানতে চেয়েছে। কিছু ছাত্র বলছে যে স্যার সুদর্শন লেক কে বিল্ড করেছে, সেটা জানতে চেয়েছে। সেই হিসাবে মেমোরি বেসড কোশ্চেন যেহেতু, সেইভাবে দুটোই রাখা। রুদ্রদাবন 1 রিনোভেট করেছিল, আর সুদর্শন লেক বিল্ড করেছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সুদর্শন লেকটা সিচুয়েটেড রয়েছে সৌরাষ্ট্রের গিরনারে। ঠিক আছে, ইন হুইচ অফ দিস স্টেট হ্যাজ বিজেপি গট ম্যাক্সিমাম নাম্বার অফ সিট ইন 2024 অ্যাসেম্বলি ইলেকশন? এই 2024 সালে অ্যাসেম্বলি ইলেকশনের 4টে অপশন ছিল, এর মধ্যে কোন রাজ্যে বিজেপি ম্যাক্সিমাম সিট পেয়েছে? দেখো, ওই অপশনগুলো তো মনে করা সম্ভব নয়। যে যে রাজ্যে বিজেপি ম্যাক্সিমাম সিট পেয়েছে আমি সেগুলো রেখে দিয়েছি, তার মধ্যে দিল্লি, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র রয়েছে। দ্য কান্ট্রি দ্যাট শেয়ার ইটস বর্ডার উইথ ইন্ডিয়া অনলি উইথ ওয়াটার অ্যামং দ্য অপশন প্রোভাইডেড? যে কোনো 4টে অপশন ছিল, তার মধ্যে কোন দেশ শুধুমাত্র ওয়াটার বাউন্ডারি শেয়ার করছে ভারতের সাথে? এখানে মালদ্বীপ রেখেছি। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এই দুটো দেশই ওয়াটার বাউন্ডারি শেয়ার করে। অপশন কি ছিল
সেটা জানা নেই, কিন্তু মালদ্বীপ বা শ্রীলঙ্কার মধ্যেই হবে। তাছাড়া ইন্ডিয়া 7টা বর্ডার শেয়ার করছে, ঠিক আছে, 7টা বর্ডার শেয়ার করছে কাদের সাথে? আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে তাতে এলিমেন্ট গুলো অ্যারেঞ্জ হয়েছে তাদের প্রপার্টির কোন ডিরেকশন অনুযায়ী। এটা ভার্টিক্যাল লাইন। আর একটা জিনিস আমি লিখে দিয়েছি যে এখানে ইনক্রিজ অর্ডার অর রিলেটিভ অ্যাটমিক ওয়েট, এই যে অ্যাটমিক ওয়েট, পারমাণবিক যে ওজন, সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে স্থান পেয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ মেঘালয়? অপশন কি ছিল জানা নেই, মেঘালয়ের পার্ট নয় বলেছে। এখানে গারো, খাসি, জয়ন্তিয়া এটা হচ্ছে মেঘালয়ের পার্ট, এটা মেঘালয়ে পাওয়া যায়। অপশন তোমরা একটু জানি না আমি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা বলো এখানে কি অপশন ছিল। গারো, খাসি, জয়ন্তিয়া এটা হচ্ছে মেঘালয়ে রয়েছে। আর একটা জিনিস আমি লিখে দিয়েছি, মিকিট টাইপ, এটা আসামে দেখা যায়। গারো, খাসি, জয়ন্তিয়া ছাড়া যে অপশন যদি থেকে থাকে সেটা হবে হয়তো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলেছে কোনটা পার্ট ছিল না। হু ওন বুকার প্রাইজ ইন 2024-এর বুকার প্রাইজ কে পেয়েছে? তা ব্রিটেনের সামান্তা হারবে, উনি বুকার প্রাইজ পেয়েছেন। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে, অনেক আগেই আমি করিয়ে রেখেছি। আমার ওই ক্লাসটা যদি দেখে যাও দেখবে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পেয়েছো। বর্তমানে কে কোন পদে আছে এটা দেখবে, তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাস করানো আছে ওখান থেকে অনেক কোশ্চেন কমন এসেছে। হু হ্যাজ বিকাম 26 গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? এটাও আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কিন্তু করানো আছে। 26 গভর্নর হয়েছে সঞ্জয় মালহোত্রা। ইনি হচ্ছেন, আগে শক্তিকান্ত দাস ছিলেন, তার পরিবর্তে সঞ্জয় মালহোত্রা বসেছেন 26 গভর্নর অফ আরবিআই। আর সম্প্রতি এই আরবিআই কিন্তু তাদের 90তম বর্ষ উদযাপন করলো, হেডকোয়ার্টার মুম্বাইতে। দ্য ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটু ইজ দ্য পার্ট অফ হুইচ ফলোইং ল্যান্ডমাস? ভারতের যে পেনিনসুলার প্লেটু রয়েছে সেটা কোন ল্যান্ডমাসের অন্তর্গত? সেটা গন্ডোয়ানা ল্যান্ড হবে, অপশনে যা ছিল তাতে গন্ডোয়ানা ল্যান্ড কারেক্ট আনসার হবে। ইন ওয়ার্লি পেন্টিং হুইচ পেইন্ট ইজ মেইনলি ইউজড বাই দ্য আর্টিস্ট? এই যে ওয়ার্লি পেন্টিং, এই পেন্টিং এ কি করা হয়, আর্টিস্টরা কি ইউজ করে? আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু বেশ টাফ টাফ প্রশ্ন দিয়েছে। দে ইউজড হোয়াইট পিগমেন্ট, সাদা রঙের রং ব্যবহার করে, এবং মিক্সড অফ রাইস পেস্ট অ্যান্ড ওয়াটার, ভাতের সাথে মিশিয়ে এই রংগুলো কিন্তু করা হয়। বন্ডেড উইথ গ্লু, এর মধ্যে আঠা মিশিয়ে এই যে ওয়ার্লি পেন্টিং করা হয়। ওয়ার্লি পেন্টিং এ কিন্তু সাদা ভাত এবং তার সাথে জল এবং গ্লু মিশিয়ে করা হয়। হোয়ার ওয়াজ দ্য ন্যাশনাল মারিন গেমস 2025 ইনঅগ্রেট রিসেন্টলি? এই ন্যাশনাল মারিন গেমস এটা কিন্তু নেভি মুম্বাইতে ইনঅগ্রেট হয়েছে এবং পিটি উষা উনি এটা ইনঅগ্রেট করেছেন, ঠিক আছে। হাউ মাচ স্কোর ওয়াজ গিভেন নীতি আয়োগ টু দ্য পারফর্মার ক্যাটাগরি ইন এসডিজি? মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24 নীতি আয়োগ কত স্কোর করেছে, এই ধরনের একটা কোশ্চেন ছিল। এটা আমিও ঠিক বুঝে উঠতে পারিনি, তাই কোশ্চেনটা তোমাদের কাছে রেখে দিয়েছি। তোমরা যদি যারা দেখছো তারা যদি এটার অ্যান্সার জানো কমেন্টে অ্যান্সার জানিও, এটার আমি অ্যান্সার করতে পারিনি, কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার হয়নি, তোমরা যদি জেনে থাকো জানিও। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাসিল ইন কম্পিউটার? অ্যাসিলের ফাংশনটা কি কম্পিউটারের মধ্যে? এটা ছিল, এটা অ্যাসিল হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ক্যারেক্টার, মেইনলি লেটার, নাম্বার এবং পাঞ্চুয়েশন, নিউমেরিক ভ্যালু, এগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে এই অ্যাসিল। হু কন্ট্রিবিউট দ্য মোস্ট প্ল্যানিং আফটার ইন্ডিপেন্ডেন্স? ভারতের স্বাধীনতার পর যে সংস্থা যেটা বেশি ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেছে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। কোশ্চেনটা সেইভাবে সুন্দর করে রাখা হয়নি। তা 1950 সালে প্ল্যানিং কমিশন হয়েছিল, এটা 5 বছরের প্ল্যান অনুযায়ী ভারতকে নতুন ডেভেলপ করার জন্য এই প্ল্যানিং কমিশন হয়েছিল। তাই স্বাধীনতার পরে কিন্তু ভারতকে প্ল্যানিং কমিশনই কিন্তু ভারতকে ডেভেলপমেন্টের জন্য করা হয়েছিল, সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। স্টোমাটা কোন অংশে থাকে? স্টোমাটা হলো উদ্ভিদের এপিডার্মিসে অবস্থিত ছোট ছোট ক্ষুদ্র ছিদ্র, সেটা হচ্ছে স্টোমাটা। তোমরা দেখে যাবে কিন্তু বায়োলজি থেকে এখানে কি অপশন ছিল খেয়াল নেই, ছাত্ররা বলতে পারেনি। জাতীয় উন্নয়ন পর্ষদ কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় উন্নয়ন পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল 6ই আগস্ট 1952। পরে আরেকটা প্রশ্ন ছিল, হোয়ার ওয়াজ দ্য প্যারালাল গভর্নমেন্ট অলসো নোন অ্যাজ কাউন্টার গভর্নমেন্ট?
established in 1943. 1943 সালে প্যারালাল গভর্নমেন্ট কোথায় হয়েছিল? এটা হচ্ছে কিন্তু সাতরা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের সাতরা ডিস্ট্রিক্টে কিন্তু প্যারালাল গভর্নমেন্ট ছিল 1943-তে। ঠিক আছে, এটা লিড করেছিল নানা প্যাটেল। রিসেন্টলি ইন হুইচ ইনস্টিটিউট হ্যাজ ইসরো এস্টাবলিশ CS রামাকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ? এটা ছাত্ররা আমাকে বলতে পেরেছে, এতেই আমি খুশি হয়েছি, কারণ এই কোশ্চেনটা বলতে পারার মতন নয়, মনে রাখার মতন নয়। এই যে সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ, এটা হচ্ছে IIT মাদ্রাস কিন্তু এস্টাবলিশ করেছে। সম্প্রতি 2025 সালে বক্সিং কাপে, বিশ্ব বক্সিং কাপে অবিনাশ জামওয়াল রূপোর পদক জিতেছেন। তিনি কোন বিভাগে রূপোর পদকটা জিতেছেন? অবিনাশ জামওয়াল তিনি 65 কেজি ওজনের কিন্তু রূপো পদক জিতেছেন, ফাইনালে হেরে গেছেন, কিন্তু তিনি ইতালিয়ার বক্সারকে পরাজিত করেছেন সেমিফাইনালে। ঠিক আছে, ফাইনালে ইনি হেরে গেছেন বিশ্ব বক্সিং কাপে। ইন MS Excel হুইচ ট্যাব ইউজ টু ক্লিক ফার্স্ট টু ওপেন এ নিউ ফাইল? এক্সেল এর মধ্যে নিউ ফাইল যদি ওপেন করতে চাও তাহলে কোন ট্যাবে তোমরা ক্লিক করবে? ওখানে ফাইল ট্যাব আছে, ভিউ ট্যাব আছে, বিভিন্ন এডিট ট্যাব আছে। ঠিক এই সেরকমই প্রথমে এক্সেল ট্যাবে যদি তোমরা নতুন ফাইল ওপেন করতে চাও, সেটা ফাইল ট্যাবে ওপেন করবে। দেখো 50টা প্রশ্ন কিন্তু শিফট 1 এবং শিফট 2 মিলিয়ে আমি রেখেছি। আমার ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে এটা মেমোরি বেসড কোশ্চেন। শিফট 3 তে আমার কোনো ছাত্রছাত্রী ছিল না, আমি সেটার কোশ্চেন আমি পাইনি। তোমাদের এই অ্যানালিসিসটা কেমন লাগলো? এবং তোমরা এইভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো, কোন ক্যাটাগরি থেকে আসছে, কিভাবে কোশ্চেন আসছে, সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। আর যাদের সামনে পরীক্ষা আছে সকলকে বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দেবে। ঠিক আছে, চলো এখানে শেষ করছি।